সো দিস ইজ দ্য ডিবেট ট্যাব সফটওয়্যার। আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি যে কোনো ডিবেট টুর্নামেন্ট রান করার জন্য, এবং দেখা যায় যে কোনো ডিবেট টুর্নামেন্টে there are around 200-300 teams fighting against each other in multiple rounds. Maybe there are 7 or 8 rounds. After that they proceed to octofinal or semi-finals or quarter-finals depending on the number of break we are providing. এরপরে টিমগুলো একদম ফাইনাল পর্যন্ত প্রসিড করে, বাট রানিং অল দিস ইজ এ কমপ্লেক্স সিস্টেম। তো আমরা এই পুরো সিস্টেমটাতে কীভাবে এটা কাজ করে সেটাই আজকে আমরা দেখবো। সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের কী কী ফিচারগুলো আছে সেগুলো আমরা একটু হচ্ছে ওভারভিউ করি। সেটা হচ্ছে প্রথমত আমাদের এখানে অথেন্টিকেশন এবং অ্যাক্সেস কন্ট্রোল আছে। সেটা হচ্ছে এখানে বেসিক্যালি দুটো সাইড আছে, একটা হচ্ছে অ্যাডমিনদের জন্য এবং আরেকটা হচ্ছে পাবলিক সাইটের জন্য। এবং দেয়ার ইজ আ সুপার অ্যাডমিন, যে অ্যাডমিনের কাছে প্রত্যেকটা টুর্নামেন্টের অ্যাক্সেস থাকতেছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে প্রত্যেকটা অ্যাডমিনের কাছে আসলে সে যে টুর্নামেন্টগুলো জেনারেট করতেছে শুধুমাত্র সেগুলোর অ্যাক্সেস থাকবে। এবং দিস ইজ দ্য মাল্টি টেনেট অপশন। এবং আমরা অ্যাট দ্য সেম টাইম অথেন্টিকেশনের আরেকটা বাইপাস অপশন রাখতেছি। দিস ইজ পার্টিকুলারলি ইউআরএল জেনারেশন ফর এভরি অ্যাডজুডিকেটর হু উইল বি অ্যালোকেটিং ইন আ পার্টিকুলার রাউন্ড। এবং ওই ইউআরএলের থ্রুতে সে শুধুমাত্র ওই রাউন্ডের স্পেসিফিক ব্যালট সাবমিট করতে পারবে। দের ইজ নো আদার অপশনস ফর দ্যাট অ্যাডজুডিকেটর টু এক্সপ্লোর। ওকে, এরপর আস্তে আস্তে টুর্নামেন্ট নেভিগেশনের জন্য আমাদের টুর্নামেন্ট ড্যাশবোর্ড থাকবে। এরপর আমরা পার্টিসিপেন্টদের হচ্ছে অ্যাড কীভাবে করবো সেটার অপশনস। এরপর আমাদের ভেন্যু এবং হচ্ছে অ্যাডজুডিকেটের অপশন থাকতেছে, এবং এগুলোর মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে। এবং লাস্টলি আমাদের হচ্ছে ড্র জেনারেশন, এবং ড্র জেনারেশনের বেশ কিছু লজিক আছে, লাইক হচ্ছে আমরা কীভাবে ড্রটা জেনারেট করতে চাই এবং কী কী আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করতে চাই সেই ড্র জেনারেট করার জন্য। অ্যান্ড ফাইনালি ব্যালট সাবমিশন, এবং প্রত্যেকটা ব্যালট অ্যাজরা কীভাবে সাবমিট করতে পারে, অ্যাডমিনের এন্ড থেকে কীভাবে সাবমিট করা পসিবল, এবং কোনো একটা ব্যালট কনফার্ম না হলে আমরা নেক্সট রাউন্ডে প্রসিড করতে পারবো না। এই হচ্ছে যে রেস্ট্রিকশনগুলো সেটা। এরপর আছে আমাদের হচ্ছে স্ট্যান্ডিংস এবং টাই ব্রেকার। আফটার অল দ্য প্রিলিমিনারি রাউন্ড ইজ ডান, তারপর আমরা হচ্ছে একটা স্ট্যান্ডিং দেখতে পারবো, বা এটা প্রত্যেকটা রাউন্ডের পরেই দেখা যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা শেষ পর্যন্ত যেটা করতে পারি যে দেয়ার মাইট বি সিনারিও যেখানে অনেকের স্কোর সেম আছে, ইন দ্য কেস হচ্ছে কীভাবে আমরা জিনিসগুলোকে জাস্টিফাই করবো সেই লজিকগুলো। অ্যান্ড ফাইনালি ব্রেক স্টেজ। ব্রেক স্টেজ হচ্ছে কতগুলো টিম কোয়ালিফাই করতেছে, অথবা কোনো একটা টুর্নামেন্টে কতগুলো স্পিকার আসলে স্পিকার ব্রেকের জন্য এলিজিবল, অথবা তারা সেই মেনশনটা পাচ্ছে ফর ডুইং গুড অ্যাজ আ রিওয়ার্ড। সেই প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে এই পুরো সাইটটার মধ্যে ইনক্লুডেড। এখন যদি আমাদের সফটওয়্যারটা আমরা রান করি, তাহলে আমাদের সফটওয়্যারটা আমরা বেসিক্যালি এখানে ক্রোম ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে রান করতেছি, অ্যান্ড দিস ইজ সেম ফর দ্য মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল। তো আমাদের হচ্ছে সফটওয়্যারটা আমরা রান করলে আমরা প্রথমে এরকম একটা ড্যাশবোর্ডে আসবো। এখান থেকে আমরা হচ্ছে যখন নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট করবো, ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আমরা হচ্ছে নতুন একটা অপশনে যেতে পারবো, অ্যান্ড হচ্ছে তখন ওই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো আইডি আসবে সেগুলো আমরা যেতে পারবো। এবং আমরা যদি পাবলিক রেজাল্টে যাই, তার মানে এই পর্যন্ত যে রেজাল্টগুলো পাবলিক করা হয়েছে শুধুমাত্র আমরা সেগুলোই দেখতে পারবো। যেমন আমাদের ফার্স্ট রাউন্ডে ড্র পাবলিক করা হয়েছিল সেটা দেখতে পারবো, আমরা স্ট্যান্ডিং এখন পাবলিক করা হয়নি সেটা দেখতে পারতেছি না, এবং ব্রেক অ্যানাউন্স করা হয়নি যার কারণে আমরা এটাও দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এখন প্রিভিয়াস জায়গায় যাই যেখানে আমরা শুরুতে ছিলাম, এবং আমরা এখান থেকে যদি লগ ইন করি, লগ ইন করলে আমরা যেটা দেখতে পারবো এখানে দুইটা অপশন। একটার মধ্যে আমাদের শিল্ড সাইন আছে, উইচ মিনস দ্যাট আই হ্যাভ অ্যাক্সেস টু দিস পার্টিকুলার টুর্নামেন্ট, এবং এখানে একটা আছে ব্রেক রিটরি। দিস ইজ ক্রিয়েটেড বাই অ্যানাদার অ্যাডমিন, রিজন ওয়াই আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু এনি অফ দিস ফিচার। আমি শুধুমাত্র এটা দেখতে পারবো। সাপোজ আমি যদি এখানে পার্টিসিপেন্টে যাই, এখানে আমি কোনো কিছু আলাদা করে অ্যাড করতে পারতেছি না, ইনস্টিটিউশন যা আগে দেওয়া ছিল তাই আছে, আমি আলাদা করে কোনো কিছু অ্যাড করতে পারতেছি না। তারপর আমরা যদি অ্যাডজুডিকেটর অপশনে যাই, আমি নতুন কোনো অ্যাডজুডিকেটর অ্যাড করতে পারতেছি না। এখন আমরা যে টুর্নামেন্টে আমার অলরেডি অ্যাক্সেস আছে, আমি শুধুমাত্র সেই টুর্নামেন্টে এখানে অ্যাক্সেস গেইন করতে পারবো। এখন যদি আমি নিউ টুর্নামেন্টে যাই, ধরলাম যে আমি একটা নিউ টুর্নামেন্ট ওপেন করলাম, দ্যাট ইজ এনএসইউ ওপেন। তো আমি যদি এই টুর্নামেন্টে একটা বিপি ফর্মেট হবে, বিপি ফর্মেট এক্সপ্লেন করা রিলেটিভলি ইজিয়ার, কারণ এখানে চারটে টুর্নামেন্ট মানে চারটা টিম একই হাউসে ডিবেট করে, সো ইটস রিলেটিভলি কমপ্লেক্স। সো এটা এক্সপ্লোর করলে এপির অপশনসগুলো ইজিলি এক্সপ্লোর করা যাবে। এখন আমরা যদি এখানে যাই, তো আমরা অলরেডি একটা টুর্নামেন্ট ওপেন করে ফেলেছি। সো দ্য বিগেস্ট ব্রেক থ্রু যেটা আমরা এখানে করতেছি, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা আগে যেটা হতো যে আমাদের একটা একটা করে ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগতো, বাট উই আর ইউজিং দ্য ইম্পোর্ট সিবিসি অপশন হিয়ার। এটার থ্রুতে আমরা কোনো একটা যারা বিভিন্ন টিম যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ডকুমেন্টেশন অলরেডি আমাদের এক একটা হচ্ছে এক্সেল ফাইলে থাকে, তো আমরা এক্সেল বা সিবিসি ফাইল থেকে জাস্ট ডিরেক্ট কপি পেস্ট করে আমরা এই টিমগুলো জেনারেট করতে পারবো। তো আমাদের কাছে অলরেডি একটা ফাইল এখানে জেনারেট করা আছে। সাপোজ আমি এখান থেকে 25টা টিম নিতে চাচ্ছি, এবং 25টা টিম নিয়ে আমি টুর্নামেন্টটা হয়তো রান করবো। তো আমি জাস্ট কপি করছি এখান থেকে, দেন ইফ আই পেস্ট দিস হিয়ার, তাহলে আমি দেখবো যে এখানে একটা একটা করে টিম অলরেডি এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। অ্যান্ড নট জাস্ট এ টিম, এই টিমগুলো যে যে ইনস্টিটিউশন থেকে বিলং করে সেই ইনস্টিটিউশনগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এখানে সবগুলো ইনস্টিটিউশনও অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা হচ্ছে আমাদের 24টা টিম এখানে ইনক্লুড করা শেষ। এখন যদি আমরা অ্যাডজুডিকেটের অপশনে চাই, সো দেয়ার আর 3 ক্যাটাগরি অফ অ্যাডজুডিকেটর। সাপোজ আমি এখানে একজন অ্যাডজুডিকেটর দিচ্ছি, তার ধরলাম যে সে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, তার একটা স্কোর আমি দিতে পারি। এই স্কোরটা কেন ইম্পর্টেন্ট, যখন একটা মানুষকে আমি কোনো একটা রুমে অ্যাসাইন করবো এবং সেটা র্যান্ডম অ্যাসাইন না করে যখন আমি অ্যালগোরিদমের থ্রুতে অ্যাসাইন করবো, তো দ্য হাইয়েস্ট চান্সেস দ্য অ্যাডজুডিকেটর উইথ দ্য হাইয়েস্ট স্কোর উইল বি অ্যাসাইন টু দ্য টপ রুম। এরপর আমি এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে সে আসলে চেয়ার করার মতো এলিজিবল কিনা। তার মানে একজন অ্যাডজুডিকেটর যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, মেবি সে গুড এনাফ না, তাহলে তাকে চেয়ার করতে দেওয়া হবে না। অ্যাট দ্য সেম টাইম আমি এখানে কনফ্লিক্ট হচ্ছে থাকলে সেটা মিটিগেট করতে পারবো। সাপোজ আমি যদি চাই সে আসলে ব্র্যাক ইউনিভার্সিটিতে যেহেতু পড়ে, সে ব্র্যাক ইউনিভার্সিটি কোনো রুমে বুঝতে পারবে না, অথবা কোনো একটা টিম তার এগেনস্টে কোনো এলিগেশন দিয়েছে যেমন ঢাকা এ, তার মানে সে ঢাকা ইউনিভার্সিটির এগেনস্টে বুঝতে পারবে না। অথবা এখানে যদি এই এলিগেশনটা যদি টিমের এগেনস্টে না থাকে, কোনো ইন্ডিভিজুয়ালের এগেনস্টে থাকতো, হতে পারে সেটা অন্য অ্যাডজুডিকেটর, তাহলে সে বুঝতে পারবে না। আমরা এটা কন্টিনিউ করি।
সাপোজ এখন আমরা আরেকজন অ্যাডজুডিকেটর দিই, নাফিস, ধরলাম হি ইজ ফ্রম বস্টন ইউনিভার্সিটি, তার স্কোর 4 অ্যান্ড তার আইআইটি বোম্বের সাথে একটা ক্ল্যাশ আছে এবং কলকাতার সাথে একটা ক্ল্যাশ আছে, তার মানে সে কলকাতার সাথে একই রুমে বসতে পারবে না। ওকে, তো আমরা এইভাবে অনেক অ্যাডজুডিকেটর এই জায়গার মধ্যে অ্যাড করতে পারবো। অ্যান্ড দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার যেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি, দ্যাট ইজ জাজ লিঙ্ক। এই লিঙ্কের কথা আমরা শুরুতে বলেছিলাম যে এই লিঙ্কের থ্রুতে যখন আমরা কেউ এন্টার করা মাত্র তখন সে হচ্ছে সরাসরি এখানে ব্যালট সাবমিট করতে পারবে। এখন পর্যন্ত এই মানুষটাকে কোথাও অ্যাসাইন করা হয় না কোনো রুমে, আমরা রুম অ্যাসাইনমেন্টের পর এই ফিচারটা দেখতে পারবো। Another thing we must mention here, এখানে ইনস্টিটিউশন নেম যেগুলো সেগুলো হচ্ছে একটা গ্লোবাল স্কোপিং, তার মানে ইন এনি অফ দ্য টুর্নামেন্ট কেউ একটা কোনো ইনস্টিটিউশন অ্যাড করতেছে, দ্যাট উড বি ইন্টিগ্রেটেড টু আওয়ার মেইন সার্ভার, মেইন ডেটাবেস, এবং ওখান থেকে আমরা যে কোনো সময় এটা ফেচ করতে পারবো। একটা কোয়েশ্চন যেখানে আমরা প্রত্যেকটা ভেনু অ্যাড করতে পারি, তো আমাদের ভেনু অ্যাড করলে আমরা যেটা করতে পারি, আমরা সিমিলারলি এখানে প্রথমে ভেনু নাম লিখতে পারি, এরপর হচ্ছে ভেনুর লোকেশন দিতে পারি। সাপোজ এটা 1 হচ্ছে কোনো একটা ফ্লোরে পার্টিকুলার একটা রুম নাম্বার, তো আমরা এখানে ধরলাম যে একটা 5th ভেনু অ্যাড করতেছি, যে ভেনুটা মেবি 5 নাম্বার রুমে আছে, এবং আমি এখানে প্রায়োরিটি সেট করতে পারি। দ্য প্রায়োরিটি ইজ কোন রুমটা ফার্স্টে পড়বে, তার মানে কোনটা টপ রুম হবে, কোন রুমে ভালো স্কোরের অথবা হচ্ছে টপ টিমগুলো পড়বে, সেটা আমি একটা প্রায়োরিটি সেট করে দিতে পারি। বা যদি প্রায়োরিটি সেম হয় তাহলে র্যান্ডমলি সেটা জেনারেট করবে। আমরা ধরলাম এখানে 1 2 3 4 5 আমাদের 5টা রুম হয়ে গেছে। সাপোজ আমরা আরেকটা রুম অ্যাড করবো, আমাদের ধরলাম এটা সি অ্যান্ড দ্য রুম ইজ ইন 6B এবং এটার প্রায়োরিটিও 7, এবং এখানে দেখি আমরা প্রায়োরিটির উপর একটা ডিসেন্ডিং অর্ডারে জিনিসগুলোকে সাজানো আছে। এরপর আমাদের অ্যাডজুডিকেটর আমরা অনেকগুলো অ্যাড করেছি, এদের মধ্যে 2জন হচ্ছে প্যানেলিস্ট এবং হচ্ছে বাকি সবাই মোটামুটি চেয়ার করতে পারবে। এখন আমি যদি ভেনুর পর ড্রতে যাই, তার মানে এখন পর্যন্ত আমি কোনো রাউন্ডের ড্র জেনারেট করি নাই। আমি যদি এখন রাউন্ড 1-এর ড্র জেনারেট করতে চাই, রাউন্ড 1 অ্যাড করলাম। আমাদের এখানে কিছু জিনিস আছে যে আমরা কতগুলো টিমকে নিয়ে অ্যাভেলেবিলিটি আছে সেগুলো আমরা ইনশোর করতে চাই, কারণ দেয়ার মাইট বি চান্সেস কোনো একটা টিম হঠাৎ করে ইন রাউন্ডসে চলে গেল, তার মানে তখন আমরা ওই টিমটাকে হচ্ছে আনঅ্যাভেলেবল করবো। এই কারণে আমরা ফর নাও আমরা সবগুলো টিমকে অ্যাভেলেবল মার্ক করি, তারপর কাউন্ট করতেছি। আমরা ধরে নিচ্ছি সবগুলো অ্যাডজুডিকেটর এখন আছে, অনেক সময় অ্যাডজুডিকেটর না থাকতে পারে, বা অনেক সময় কোনো একটা ভেন্যু আনঅ্যাভেলেবলও হতে পারে। তো আমরা ধরলাম এভাবে আমরা প্রসিড করতে চাই। আমাদের যেহেতু 24টা টিম আছে, তো আমরা অ্যাভেলেবিলিটি সব কিছুই মার্ক করে ফেলেছি। এখন আমরা যদি জেনারেট ড্রতে যাই, তাহলে ফার্স্ট রাউন্ডের জন্য হচ্ছে জেনারেশনটা অটোমেটিক হচ্ছে, এবং এটা র্যান্ডমাইজ একটা জেনারেশন। এ পর্যন্ত সবার স্কোর 0, এই যে সবার স্কোর ব্র্যাকেট এখন পর্যন্ত 0 0। এখন আমি অ্যালোকেশনে যদি যাই, তার মানে আমি প্রত্যেকটা জায়গার মধ্যে অ্যালোকেটেড ম্যানুয়ালিও করতে পারবো, বাট আমরা ধরে নিলাম যদি ম্যানুয়ালি অ্যালোকেট না করে আমরা অটো অ্যালোকেট করি, তার মানে ফার্স্ট রাউন্ডে র্যান্ডম জেনারেশন হবে, কিন্তু অন্য রাউন্ডসগুলোতে র্যান্ডম জেনারেশন হবে না, রাদার যে হাই স্কোরের অ্যাজ আছে সেটা টপ রুমে বসার চান্সেস থাকবে। এখানে আমাদের সবগুলো অটো জেনারেশন হয়ে গেছে, আমাদের 6জন অ্যাডজুডিকেটরকে। এখন আমরা নোটিস করবো এখানে কিন্তু কেউই নেই যার আসলে চেয়ার হচ্ছে ক্যাপাবিলিটি নেই, তার মানে আমাদের অনলি 2% যে ডিরেক্টলি হচ্ছে চেয়ার থাকতে পারবে না। যেমন আমি এই রুমে কলদলের সাথে মারুফকে দিতে পারবো না, কারণ এটা ইনস্টিটিউশনাল ক্লাস আছে। আবার আমি নাফিসকে দিতে পারবো না, কারণ নাফিসের সাথে কলদলের ডিরেক্ট ক্লাস আছে। তার মানে আমি এই দুজন বাদে অন্য একজনকে হয়তো এখানে বসাতে পারবো। আর আমরা চেক করি, জারিফ আছে, কলদল আছে, নাফিস আছে, মারুফ আছে, শারাফ আছে, ধরলাম। তার মানে এখানে নেই নিপুণ, তার মানে আমি নিপুণকে কলদলের সাথে প্যানেল দিতে পারবো। অথবা আমি ধরে নেই এখানে শাহরিয়ার আছে কি, কল্লোল, নাফিস, শারাফ, আমি ধরলাম যে শারাফের সাথে আমি শাহরিয়ারকে প্যানেলে দিচ্ছি। তার মানে আমার এই জায়গার মধ্যে অলরেডি কাজ করা শেষ। এখন আমার জেনারেশনও ডান। এখন আমি যেটা করবো যে এটাকে আমি হচ্ছে রিলিজ করবো নাকি সেটা আমার হচ্ছে ডিপেন্ড করতেছে। তার মানে আমি ড্রটাকে রিলিজ করলাম, এরপরে আমি ব্যাকে যাই। এখন পর্যন্ত আমি কোনো মোশন অ্যাড করিনি, তো দিস ইজ দ্য মোশন ট্যাব। এখানে গিয়ে আমি মোশন অ্যাড করতে পারি, অ্যাসাইন করে দিলাম। তার মানে আমার অলরেডি একটা মোশন আছে, আমি আরেকটা মোশন দিই, এটা আমি আনঅ্যাসাইন হিসাবে রেখে দিলাম। আমি এটা চাইলে পরে অ্যাসাইন করে দিতে পারবো। তার মানে আমার এই রাউন্ডের জন্য মোশনও দেওয়া শেষ। আমি এখন আবার ড্রতে চলে যাবো, তার মানে আমার কি এই রাউন্ডের জন্য মোশনটা আমি রিলিজ করবো? ইয়েস, আমি মোশনটা রিলিজ করে দিচ্ছি। আমি কি রেজাল্টটা রিলিজ করবো? আমার কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই, তার মানে আমি এখন রেজাল্টটা রিলিজ করছি না। সিন্স আমার হচ্ছে অ্যালোকেশন অলরেডি ডান, তার মানে আমি এখন প্রিভিয়াসলি গিয়ে যে অ্যাডজুডিকেটরদের আমি বিভিন্ন হচ্ছে লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কগুলো একটু এক্সপ্লোর করতে পারি। সাপোজ আমি ফার্স্ট যে জাস্ট লিঙ্কটা কলের জন্য, সেখানে গেলে আমি লিঙ্কটা রাখতেও পারবো, আবার রিজেনারেট করতে পারবো। যখন ধরে নিলাম যে লিঙ্কটা অন্য কারোর কাছে চলে গেছে অথবা লিঙ্কটা নো লঙ্গার হচ্ছে কাজ করার মতো, তখন আমি লিঙ্কটা রিজেনারেট করতে পারবো। সাপোজ আমি লিঙ্কটাকে কপি করলাম, এরপর আমি সেই অ্যাডজুডিকেটরকে দিলাম। এই লিঙ্কটা আমি যদি অন্য কোথাও পেস্ট করি, তখন এটা সেই টুর্নামেন্টে নিয়ে যাচ্ছে প্রথমে আমাকে। এই তো আমি ওই পার্টিকুলার টুর্নামেন্টে গিয়েছি, এবং ওই টুর্নামেন্টে যে রাউন্ডে আমাকে অ্যালোকেট করা হয়েছে চেয়ার হিসেবে, আমি ঠিক সেই রাউন্ডে গিয়ে ওই জায়গায় ব্যালটটা সাবমিট করতে পারবো। এখন ব্যালটটা ধরলাম যে এই যে ফার্স্ট রাউন্ডে এই মোশনের উপর ডিবেট হয়েছে, এখন আমি কাকে ফার্স্ট দিব, কাকে সেকেন্ড দিব, থার্ড দিব, সেগুলো আমি এখানে ডিসাইড করে ফেললাম। ধরলাম আমি ইয়ালকে 4 দিচ্ছি। এখন ক্যামব্রি সি আমি কোনো দুজনকে দিব, এরপর দুজনকে 79 দিব, দুজনকে 78 দিব, দুজনকে 77 দিব। এরপর আমি যে ব্যালটটা সাবমিট করবো, সেই ব্যালটটা আমার সাবমিট হয়ে গেছে। এখন ফ্রম দ্য অ্যাডমিন সাইড আমার এখন এই যে কাজটা করতে হবে, সবার ব্যালট পেলে আমার জাস্ট ব্যালটটা কনফার্ম করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যে কাজটা করতে পারি, আমি ব্যালটগুলো কনফার্ম করার পাশাপাশি আমি চাইলে নিজেও ব্যালটগুলো সাবমিট করতে পারি। দেখি এখানে 5টা ব্যালট এখন পর্যন্ত একটা সাবমিট হয় নাই, কিন্তু একটা ব্যালট আছে যে ব্যালটটা স্টিল ইয়েট টু কনফার্ম, তো আমি ব্যালটটা চাইলে কনফার্ম করতে পারি। সাপোজ অন্য ব্যালটগুলো আমি নিজেই দিব, তাহলে আমি ম্যানুয়ালি সেই ব্যালটগুলো নিজেও দিয়ে দিতে পারবো। সাপোজ আমি এই রুমে গেলাম, এই রুমে ব্যালট সাবমিট হয় নাই, তো চাইলে আমি নিজে থেকে ব্যালটগুলো সাবমিট করতে পারি।
ব্যালটে গেলে দেখবো যদি আমি সবগুলো রাউন্ড কনফার্ম করে থাকি, ইফ আই ক্লিক হিয়ার দেখবো যে সবগুলো রাউন্ড কনফার্ম হয়ে গেছে। আমি এবার যদি অডিটে চাই, ইট শোস যে কোনোটা পেন্ডিংয়ে নেই। তার মানে যদি ইভেন কোনোটা পেন্ডিংয়ে থাকতো, কনফার্ম করা না হতো, তার মানে এই জিনিসটা কাজ করতো না। এখন আমি চাইলে আবার শুরুতে গিয়ে সেই ড্রতে গিয়ে চাইলে আমি রেজাল্টটাও পাবলিশ করে দিতে পারি। যেমন আমি চাইলে রেজাল্ট এটা হাইড মোশন করতে পারি, হোল্ড মোশন করতে পারি, কোনো একটা ড্র আনরিলিজও করতে পারি, যে ড্রটা অলরেডি রিলিজ করা হয়ে গেছে। এখন আমার অলরেডি জেনারেশন ডান। এখন যদি আমি সেকেন্ড রাউন্ডটা ড্র করি, তাহলে দেখবো যে এই রাউন্ডে আমি অ্যাভেলেবিলিটি আগে চেক করে নিই। ধরলাম সবগুলো টিম আছে, সবগুলো অ্যাজ আছে, সবগুলো ভেন্যু আছে। এখন আমি যদি জেনারেট ড্র করি, তাহলে আমি একটা জিনিস নোটিস করতে পারবো যে যতগুলো টিম আছে, যেগুলো হাইয়েস্ট স্পিকিং টিম, সেই হাইয়েস্ট স্পিকিং টিমগুলো যে রুমটাতে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট আছে ওই রুমটাতে পড়েছে। যেমন আমরা ভেন্যু ওয়ানের প্রায়োরিটি বেশি সেট করেছিলাম, এখানে ব্র্যাকেট 3 পয়েন্টস, তার মানে প্রত্যেকটা 3 পয়েন্টসের টিম এই রুমটাতে আছে, প্রত্যেকটা 3 পয়েন্টসের টিম এই রুমটাতে আছে, অন্য টিমগুলোতে 2 পয়েন্টসের টিম আছে। তার মানে দ্য ব্রেক ইজ সেকেন্ড রাউন্ডের ম্যাচ আপ ইজ গিভেন আপন দ্য রেজাল্ট অফ ফার্স্ট রাউন্ড, এবং প্রত্যেকটা টিম হাইয়েস্ট স্পিকিং টিমের সাথে পড়তেছে, এবং অ্যাট দ্য সেম টাইম ওরা একই পজিশন রিপিট করতেছে না। রাদার যদি 4টা টিম থাকে, তার মানে 4টা টিম যদি প্রথমটা টিম যদি ফার্স্ট রাউন্ডে ওজি পড়ে, তার মানে there is a huge possibility বা there is almost no possibility to get OG again in the next 3 round. সাপোজ আমাদের টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডটা হয়ে গেছে, এবং মেবি দিস ইজ এ সাইলেন্ট রাউন্ড। সাইলেন্ট রাউন্ড আসলে টুর্নামেন্টে রাখা হয় টু কিপ দ্য সাসপেন্স। আমি চাইলে এই যে যখন আমি হচ্ছে রাউন্ড সেটিংসে যাবো, তখন এটাকে সাইলেন্ট রাউন্ড হিসেবে মার্ক করতে পারবো। তার মানে সাইলেন্ট রাউন্ড করলে এটার রেজাল্ট কখনো পাবলিশ হবে না আপ আনটিল আই এম পাবলিশিং দ্য হোল ট্যাব আফটার দ্য টুর্নামেন্ট। এখন বললাম যে আমাদের 2 রাউন্ডের পর আমরা ডিরেক্ট প্রিলিমিনারি শেষ করে আমরা হচ্ছে এলিমিনেশনে প্রসিড করবো, এবং যে এলিমিনেশনের পর আসলে আমরা টুর্নামেন্টের আসলে আমরা এখনই চাচ্ছি ব্রেকটা জেনারেট করতে, কারণ ব্রেকের পরই হচ্ছে পোস্ট ব্রেক রাউন্ডগুলো শুরু হয়ে যায়। সাপোজ আমরা এখন ক্রিয়েট একটা ওপেন ব্রেক, আমরা ব্রেকের একটা ক্যাটাগরি দিলাম, ক্রিয়েট ওপেন ব্রেক ক্যাটাগরি, তার মানে হচ্ছে ব্রেক অফ 4 নট কম্পিউটেড ইয়েট। আচ্ছা, আমরা এখন তাহলে যদি ব্রেকটাকে কম্পিউট করতে চাই, সো আমি দেখবো এই যে ওভারঅল পয়েন্টের উপর বেস করে এই জায়গার মধ্যে আমরা হচ্ছে জেনারেট করে ফেলছি, আমরা টপ 4 টিমের একটা ব্রেক দিচ্ছি। তার মানে যদি টপ 4 টিমের একটা ব্রেক দিই, তার মানে এখান থেকে যদি এলিমিনেশন রাউন্ডে যাই, তার মানে এখান থেকে দিস ক্রিয়েটস 1 এলিমিনেশন রাউন্ড। তার মানে এই 4টা টিম থেকে একটা রাউন্ডেরই হচ্ছে ড্র জেনারেট করা পসিবল, সেটা হচ্ছে ওপেন গ্র্যান্ড ফাইনাল। আমরা যদি এটাকে রিকম্পিউট করতে চাই, সাপোজ আমরা রিকম্পিউট করলে মেবি রেজাল্টটা একই পাবো, অথবা আমরা যদি আসলে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই। আচ্ছা, আমরা কীভাবে প্রসিড করবো? সাপোজ আমরা হচ্ছে 24টা টিম থেকে আমরা 16টা টিমের ব্রেক দিচ্ছি, 16টা টিমের ব্রেক দিয়ে এটাকে দিলাম ওপেন ক্যাটাগরি। তাহলে আমরা যদি এখান থেকে আমি চাইলে কোনো একটা টিমের হচ্ছে ব্রেক রেস্ট্রিক্টও করতে পারি, সেই জিনিসটা আমার আলাদা করে মেনশনও করে দিতে হবে। সাপোজ আমি যদি এখান থেকে ব্রেক জেনারেট করি, তাহলে আমার যে ব্রেকটা জেনারেট হবে সেটা হচ্ছে 16টা টিমের একটা ব্রেক আসবে সেই 24টা টিম থেকে, এবং সেই টিমগুলোকে নিয়ে আমি পরবর্তীতে তার মানে হচ্ছে এলিমিনেশন রাউন্ড প্রসিড করতে পারি। এখন আমরা যদি এলিমিনেশন রাউন্ড প্রসিড করি, তার মানে আমরা একটা কোয়ার্টার ফাইনালের ব্রেক পাবো, এবং এই ব্রেকটাও জেনারেট করা হয়েছে বেস আপন দ্য র্যাঙ্কিং মানে আমরা যে হচ্ছে ফার্স্ট র্যাঙ্কের যে টিমটা আছে সেই টিমটা হচ্ছে 16 নম্বর র্যাঙ্কের টিমটা এবং 7 এবং 8 নম্বর র্যাঙ্কের টিমটার সাথে পড়বে। দিস ইজ বেসড আপন দ্য র্যাঙ্কিং সিস্টেম। এটাকে আমরা পিপি সিস্টেমে বাইফোল্ড করি এবং এপি সিস্টেমে সিঙ্গেল ফোল্ড করি। এরপর এইভাবে সামনের রাউন্ডগুলো প্রসিড হতে থাকবে। এখন যদি আমি যাই, এখন তার মানে আমি রাউন্ড 1 ফার্স্ট রাউন্ড পেয়ে গেছি, সেকেন্ড রাউন্ড পেয়ে গেছি, একটা ক্যাটাগরিতে আমরা গ্র্যান্ড ফাইনাল পাচ্ছি, একটা ক্যাটাগরিতে আমরা কোয়ার্টার, সেমি এবং গ্র্যান্ড ফাইনাল পাচ্ছি, এবং এভাবেই আমাদের টুর্নামেন্টটা সামনের দিকে প্রসিড হতে থাকবে। এখন আমি যদি হচ্ছে আবার ব্রেক এবং নকআউটসে চাই, তার মানে আমার অলরেডি ব্রেকিং ক্রাইটেরিয়া কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো দিস ইজ এন্ড অফ দিস টুর্নামেন্ট। অ্যান্ড আমরা যদি এখন এখান থেকে কোনো ফিডব্যাকে স্ট্যান্ডিংসে যাই, তার মানে আমার এখন পর্যন্ত কোনো রেজাল্ট এস্টাবলিশ করা হয় নাই, বাট আমি এটা চাইলে পাবলিশ করতে পারবো। তার মানে এই যে আমি এটার উপর বেস করে প্রত্যেকটা টিমের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটা পাচ্ছি। এখানে র্যাঙ্কটা কীভাবে দেওয়া হয়েছে? প্রথমে পয়েন্টসের উপর বেস করে, তারপর স্পিক্সের উপর বেস করে, তারপর প্রত্যেকটা টিম কতগুলো ফার্স্ট র্যাঙ্ক করেছে এবং কতগুলো সেকেন্ড র্যাঙ্ক করেছে, এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর বেস করে। এরপর আমরা সেমভাবে স্পিকার র্যাঙ্কগুলো যদি দেখি, স্পিকার র্যাঙ্কগুলো শুধুমাত্র প্রত্যেকটা স্পিকার কীরকম র্যাঙ্ক করে সেটার উপর বেস করে আসলে এই জেনারেশনটা করা হয়েছে। এখানে আফটার ফার্স্ট রাউন্ড মানে হচ্ছে রাউন্ডগুলোর শেষে কার কয়টা হচ্ছে স্পিক্স ছিল সেটার উপর বেস করে এই জিনিসটা জেনারেট করা হয়েছে। সো নাও ইফ ইউ টক অ্যাবাউট দ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তার মানে হচ্ছে আমাদের এখানে সবগুলো লাইব্রেরি আছে, লাইব্রেরি কোড আছে, এইখানে যতগুলো রুট আছে সেই রুটগুলো এখানে মেনশন করা আছে। আমাদের যে অ্যাপ্লিকেশন অথেন্টিকেশন প্রোভাইড করছে সেটা এখানে। এরপর আমাদের হচ্ছে অ্যাভেলেবিলিটি, প্রত্যেকটা জায়গার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে 4টা ফোল্ডার ক্যাটাগরিতে ডিভাইড করা আছে। প্রথমে অ্যাপ্লিকেশন, এরপর ডেটা, এরপর ডোমেইন, এরপর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা বেসিক্যালি ইউআই পোর্শনটা, ডোমেইনটা যেখানে আমরা প্রত্যেকটা জিনিসের হচ্ছে মানে ডোমেইনটার মধ্যে আমরা ফায়ারবেজের যে হচ্ছে ডোমেইন আছে সেই ডোমেইনগুলোকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারতেছি। এরপর হচ্ছে আমরা যদি এই যে হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে রিপোজিটরিগুলো আছে সেই রিপোজিটরিগুলো এখানে দেওয়া আছে, এবং আমাদের যে ডেটা সেকশনটার মধ্যে যে হচ্ছে রিভার পড আছে, সেই রিভার পডের মধ্যে আমরা কীভাবে ক্লাউডের যে স্টেট ম্যানেজমেন্টটা সেই স্টেট ম্যানেজমেন্টের কাজটা এখান থেকে হচ্ছে। সো প্রত্যেকটা ফোল্ডারের জন্য সেম স্ট্রাকচার মেনটেন করা হয়েছে ফর সিম্পলিসিটি।